জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে বজ্রপাতের ঘটনা। 2 দিনে নিহত অর্ধশতাধিক। দুর্যোগ হিসেবে বিবেচনার প্রস্তাব এখনো কাগজে কলমে, সচেতনতার তাগিদ। এটাকে একটা দুর্যোগ হিসেবে চিহ্নিত করে এইটার মোকাবেলায় যে সব পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া প্রয়োজন আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টেকনাফে ইয়াবা সম্রাট ভুট্টো ও তার বাহিনীর হামলায় সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিক সহ 6 সাংবাদিক আহত। পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যামেরা, ল্যাপটপ। কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলা। 1 আনসার সদস্য নিহত, 11টি অস্ত্র, 670 রাউন্ড গুলি লুট। সরকার উৎখাতে মোসাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেতা আসলাম। বৈঠক ব্যক্তিগত, দল জড়িত নয় দাবি বিএনপির। অনুসন্ধান চলছে জানালো পুলিশ। যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তানের অবস্থান ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ব্যাখ্যা চাওয়া হবে 195 যুদ্ধাপরাধীর বিষয়ে। এবং বাংলাদেশের 3টি ব্যাংকের তথ্য চুরি করেছে তুরস্কের হ্যাকাররা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইটের খবর। গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়নি দাবি সিটি ব্যাংক কর্তৃপক্ষের। কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল ও চিত্র সাংবাদিক ফরাজউদ্দিন সহ 6 জন সাংবাদিক ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলার শিকার হয়েছেন। এ সময় তাদের ক্যামেরা ও ল্যাপটপ ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। আনসার ক্যাম্পে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনী হামলা করেছে এবং অস্ত্র লুট করেছে। স্থানীয়দের কাছ থেকে এমন তথ্যের ভিত্তিতে বিকেল 5:30টার দিকে নাজিরপাড়ায় যান 6 সাংবাদিক। সেখানে সময় সংবাদ, 71 ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের ইয়াবা সম্রাট ভুট্টো তার বাসায় নিয়ে গিয়ে সহযোগীদের দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে সময় সংবাদের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, চিত্র সাংবাদিক মোহাম্মদ ফরাজ, 71 টেলিভিশনের রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, চিত্র সাংবাদিক বাবু দাস এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিক ইসলাম লিপু, চিত্র সাংবাদিক মোহাম্মদ শরীফ আহত হন। তাদের কাছ থেকে ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে পুড়িয়ে দেয় ইয়াবা ব্যবসায়ীরা। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দর্শক, এই মুহূর্তে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুজাউদ্দিন রুবেলের সঙ্গে আছেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইমরুল কায়েস। বিস্তারিত জানতে আমরা সরাসরি মুঠোফোনে কথা বলবো তার সঙ্গে। ইমরুল, সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি কিভাবে ঘটেছে আর সুজা সহ আহতদের বর্তমান কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, মৌটুসী, আজকে বিকেলে সুজাউদ্দিন রুবেল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তৌফিক ইসলাম লিপু, 71 টেলিভিশনের কামরুল ইসলাম মিন্টু, এই 3 জন সাংবাদিক তাদের ক্যামেরা পার্সন নিয়ে টেকনাফের ইয়াবা রাজ্য হিসেবে খ্যাত নাজিরপাড়ায় তারা সংবাদ সংগ্রহ করতে যায়। তখন তারা যখন এই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ভুট্টুর বাসার দিকে যাচ্ছেন, সে সময় ভুট্টু এবং তার ভাই জুবাইরের নেতৃত্বে তাদের যে সঙ্গীয় সন্ত্রাসীরা আছে তারা হঠাৎই সুজাউদ্দিন রুবেল সহ তাদের সাথে যে সংবাদকর্মীরা গিয়েছে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এই সময় তাদের এলোপাতাড়ি কোপে কিন্তু সুজাউদ্দিন রুবেল গুরুতর আহত হয়েছে এবং আহত অবস্থায় তারা সুজাউদ্দিন রুবেলকে আটকিয়ে রাখে এবং অন্যান্য যে 5 জন সাংবাদিক ছিল তারা পালিয়ে চলে আসে। পরে স্থানীয় সাংবাদিক এবং জনগণ যে সুজাউদ্দিন রুবেলকে তারা উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখন কিন্তু সুজাউদ্দিন রুবেলের অবস্থা আশঙ্কা মুক্ত হলেও তাকে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছেন। তাকে কিছুক্ষণের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং অন্যান্য যে সংবাদকর্মীরা আছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কিন্তু এই মুহূর্তে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাব, পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এবং টেকনাফের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তারা উপস্থিত আছেন এবং এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। মৌটুসী।
দর্শক, টেকনাফের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইয়াবা ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন সময় সংবাদের প্রতিনিধি রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং চিত্র সাংবাদিক সহ আরো 6 সাংবাদিক। এই বিষয়ে তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইমরুল কায়েস। এ বিষয়ে হামলার শিকার সময় সংবাদের চিত্র সাংবাদিক মোহাম্মদ ফরাজ জানিয়েছেন বিস্তারিত। আমরা যখন একটা ঘটনাস্থলে যাচ্ছিলাম, তো ওই ঘটনাস্থল হচ্ছে ব্যবসায়ী আড্ডাখানা। এখানে যখন বুট্টু নামে কেউ আছে কিনা জিজ্ঞেস করলাম, তখন একজন লোক এসে বলতেছে বুট্টু নামে এখানে কেউ থাকে না। তো যখন থাকে না বলছে, আমরা বলছি আচ্ছা ঠিক আছে, বুট্টু নামে সবাই বলতেছে এটা বুট্টুর বাসা নাকি। তো যখন এরকম বলছে, ইন্ডিপেন্ডেন্টের এই ক্যামেরা পার্সন যখন ফুটেজ নিচ্ছিল, তখন একজন বুট্টু এসে কোথা থেকে আসছে তা আমরা দেখতে পাই নাই। যখন আসলো বলতেছে ছবি কেন তুলছে, ভিডিও কেন নিচ্ছে, ফুটেজ কেন নিচ্ছেন, এই জন্য এসে তাকে ঘুষি মেরে ফেলে দেয়। তারপর মেরে দেওয়ার পরে তারপর আমাদেরকে হামলা করার পরে আমাদেরকে মারতে যখন আসছে, আমাদের ওই ক্যামেরা নিয়ে ফেলার জন্য কারাগারে দিচ্ছিল। তো আমরা যখন ক্যামেরা ছাড়তেছি না, তখন দাঁড়িয়ে কোপাচ্ছিল। কোপার সময় আমরা দুইজন, আমাদের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল যখন ক্যামেরা ছাড়তেছি না আর আমিও ক্যামেরা ছাড়তেছি না, তখন ছাড়তেছি না কারণে আমাদের দিকে দা দিয়ে কোপাচ্ছিল। রিপোর্টার সুজাউদ্দিন রুবেল পিঠের মধ্যে 2টা আঘাত হয়। দা দিয়ে যখন দিয়েছিল, তখন আমি অন্যদিকে পালিয়ে যাই। আমরা এখন স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। সুজাউদ্দিন রুবেল এখন চিকিৎসা অবস্থান আছে। এর আগে ভোরে কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। ঘটনার সময় ক্যাম্পের অস্ত্র গুলি লুট করে নিয়ে যায় রোহিঙ্গারা। নীলারমুসনি এলাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে এই ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী চারদিক থেকে ঘিরে ফেলে টেকনাফ শরণার্থী ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাক। পরে তারা ক্যাম্পে থাকা আনসার সদস্যদের বেঁধে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। এ সময় ক্যাম্প কমান্ডার আলী হোসেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে রোহিঙ্গারা। পরে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় রোহিঙ্গারা ক্যাম্পে থাকা 11টি অস্ত্র ও 670 রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। চিটাঙ্গের রোহিঙ্গা এবং চিটাঙ্গের ভাষার মধ্যে কথাগুলো বলছে এবং ওখানে কথাগুলো বলছে এদিকে ওদিকে ধর, একে কর, এই বন্ধ কর, এরকম কথাবার্তা বলছে। এখানে আশপাশে যারা রোহিঙ্গা বসতি ছিল, এদের কাছে কোনো সাহায্য সহযোগিতা আপনারা পেয়েছেন? আমরা এখানে ফায়ার হয়েছে, ফায়ারের শব্দ শুনেও কেউ আসেনি আমাদের কাছে। এরা রোহিঙ্গা এবং বারমারই কিছু লোক এরকম পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে কোনো গ্রামী বা আমাদের বাঙালির বা পাহাড়ির এমন কোনো আলামত নেই। আনুমানিক 30-40 জন হবে। তারা হঠাৎ করে এসে ক্যাম্প অ্যাটাক করেছে এবং আমাদের যারা ডিউটি ছিল এবং যারা ঘুমন্ত ছিল সবাইকে বেঁধে ফেলেছে। এসে বেঁধে ফেলার পরে ওরা অস্ত্র নেওয়ার জন্য চেষ্টা করেছে। ওই প্লাটুন কমান্ডার বাধা দিয়েছিল, বাধে ওকে শুট করেছে ওখানে এবং সে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে সে মারা গেছে ওখানে। আমি মনে করি রোহিঙ্গাদের মধ্যে কেউ হতে পারে। ঘটনার পরপরই আনসার ক্যাম্প ও আশপাশের এলাকা পরিদর্শন করে সেনাবাহিনী। যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা যায়, সেই জন্য আমরা পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার সবাই একসাথে আমরা যৌথভাবে কাজ করছি। এদিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাক থেকে আনসার সদস্যদের সরিয়ে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাগুলোতে। এসব এলাকায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সারা দেশের বিভিন্ন জায়গায় দুদিনে বজ্রপাতে 1/2 শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনায় সুজানগর উপজেলার বজ্রপাতে একই পরিবারের 2 সদস্যকে হারিয়ে শোকে হতবিহ্বল হয়ে পড়েছে পুরো পরিবার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ বজ্রপাতে রানীনগর ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান ময়নউদ্দিন ও তার নাতনি রেখা খাতুন। এদিকে ফসলি জমিতে কাজ করার সময় আহমেদপুর ইউনিয়নে বজ্রপাতে মারা যান শহীদ ও হীরা শেখ। এছাড়া 500টাঙ্গা ইউনিয়নে আরো 2 জনের মৃত্যু হয়। আমার বোন মারা গেছে রে, আমি বাড়ি এসে দেখি 2 জন মরে গেছে রে আল্লাহ। রাজশাহীর মোহনপুরেও বজ্রপাতে নিহত সত্যন প্রামাণিকের বাড়িতে এখন শুধুই আহাজারি। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা সত্যন প্রামাণিক কৃষি জমিতে কাজ করার সময় কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গোদাগাড়ী ও দুর্গাপুর উপজেলায় আরো 4 জন মারা গেছেন।
একটা বিজলি আগে মারলো, এই বিজলি হেঁকে মেকা হয়ে জবর শব্দ করে ডাকে উঠল, বেচারি পড়ে যাচ্ছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে চকনুর এলাকায় মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে মারা যায় 5 বছরের শিশু নূপুর। এছাড়া একই সময় বেলগাছি ও বৈকুণ্ঠপুর গ্রামে মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন সহ আরো 3 জন নিহত হয়েছেন। কিশোরগঞ্জে বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ে হোসেনপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র শরীফুল ইসলাম সহ 3 উপজেলায় মোট 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী, জয়পুরহাট, নওগাঁ, টাঙ্গাইল ও সাভারে 2 জন করে এবং নেত্রকোনা, চট্টগ্রাম, সুনামগঞ্জ, হবিগঞ্জে 1 জন সহ সারা দেশে বজ্রপাতে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। বাতাসে সালফার ও নাইট্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে বাড়ছে বজ্রপাতের ঘটনা, বাড়ছে মৃতের সংখ্যাও। এই বজ্রপাতকে 2010 সাল থেকে আলাদাভাবে দুর্যোগ হিসেবে বিবেচনা করার কথা থাকলেও এখনও তা কাগজে কলমে রয়ে গেছে, যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। পাশাপাশি বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। রিপোর্ট রাশেদ লিমনের। নিরক্ষীয় রেখার 5 থেকে 30 ডিগ্রি আর ক্রান্তি অঞ্চলের 15 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণে বজ্রপাত একটি স্বাভাবিক ঘটনা। আর এ অঞ্চলে হওয়ায় ভৌগোলিক কারণেই বজ্রপাতের সঙ্গে পরিচিত এদেশের মানুষ। যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে গড়ে 80 থেকে 120 দিন বজ্রপাত হয়। মার্চ থেকে মে পর্যন্ত প্রতি বর্গ কিলোমিটার এলাকায় প্রায় 40টি বজ্রপাত হয়। তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে এর মাত্রা, বিশেষ করে শহরের চেয়ে গ্রাম অঞ্চলে এর মাত্রা অনেক বেশি। দুর্যোগ ফোরামের প্রতিবেদন অনুযায়ী 2015 সালে বজ্রপাতে 264 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মে মাসে মৃত্যু হয়েছে 91 জনের। চলতি বছর এপ্রিল পর্যন্ত এই সংখ্যা 48 জন। সবশেষ বৃহস্পতিবার একদিনেই মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে 30 জন। মডার্ন আমাদের যে লাইফস্টাইল, টেকনোলজি, আমরা এই কম্পিউটার, তারপর মোবাইল টেলিফোন এগুলো ব্যবহার করছি। এর ফলশ্রুতিতে এই যে পজিটিভ নেগেটিভ চার্জগুলো, সেগুলো এক্সচেঞ্জকে ফ্যাসিলিটেট করছে। যে সব কারণে বজ্রপাত হয়, তাই না? সূর্যের অবস্থানটা এখানে চলে আসছে, দেখা যায় যে ক্রাইটেরিয়াগুলোর জন্য বজ্রপাত হচ্ছে, সেই ক্রাইটেরিয়ার রিজনই এইটা আর কি। এদিকে বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত হয়নি বজ্রপাতকে দুর্যোগ হিসাবে বিবেচনা করার বিষয়টি। পাশাপাশি এ সংক্রান্ত সচেতনতার বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের ধর্মই হলো কি হাইয়েস্ট যে টপ টিপ অফ দ্য হাইয়েস্ট পোল, সেটাকে প্রথমে টাচ করে। সুতরাং ওই সময় শুয়ে পড়তে হবে ধাতুর তৈরি, লোহার, সেইগুলো আমরা বাদ দিতে পারি, প্লাস্টিকের ব্যবহার করতে পারি। তারপর বিদ্যুতের পোলের নিচে থাকবো না। 2010 সাল থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে তখন থেকেই কিন্তু এটা আলোচনা হচ্ছে যে এটাকে আসলে একটা দুর্যোগ হিসেবে ঘোষণা দেয়া, বা এটা যে একটা দুর্যোগ, যদি এটা দুর্যোগ হিসেবে আমি স্বীকৃতি না দেই বা না চিহ্নিত করি, তাহলে কিন্তু দুর্যোগ মোকাবেলার জন্য যে ব্যবস্থাপনাগুলো আছে সেটা কিন্তু বজ্রপাতের ক্ষেত্রে নেওয়া যাবে না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বজ্রপাতে মৃত্যুর হাত থেকে রেহাই পেতে বিভিন্ন পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করে পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে এবং উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ফাঁকা জায়গায় বিদ্যুৎ স্পর্শের আশঙ্কা বেশি থাকে। বৈদ্যুতিক সংযোগযুক্ত সব ধরনের যন্ত্রপাতি, টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ থাকলেও স্পর্শ করা উচিত নয়। এসবের প্লাগও আগেই খুলে রাখা উচিত। সিঁড়ি রেলিং, ধাতব কল, পাইপ ইত্যাদি এড়িয়ে চলতে হবে। যাত্রী ছাউনি ও গাড়ির ভেতরে অবস্থান না করা এবং খালি পায়ে না থাকারও পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী 2 ভাই নিহত, বিক্ষুব্ধ এলাকাবাসীর বাসে আগুন। ক্ষমতাসীন সরকারকে উৎখাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ভারতে হওয়া বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশিদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো। এই জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বৈঠকে অংশ নেওয়া বিএনপি কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ অপর এক সাংবাদিক বর্তমানে গা ঢাকা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বিশ্বজুড়ে সবচেয়ে ভয়ঙ্কর এবং কার্যকরী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস, যা মোসাদ নামে পরিচিত। এতদিন পর্যন্ত এই গোয়েন্দা সংস্থার কোনো কার্যক্রম বাংলাদেশে প্রকাশ্যে ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতে একটি বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদ তাদের অ্যাক্টিভিটিস পৃথিবীর যে কোনো প্রান্তে তারা পরিচালনা করতে পারে। তারা বিভিন্ন মুসলিম দেশগুলোতে একটা মারাত্মক ধরনের অশান্তি এবং ইনস্টেবিলিটি তারা সৃষ্টি করে যাচ্ছে, এটা একেবারে দৃশ্যমান। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অন্যতম মুসলিম প্রধান দেশ, সেই সূত্রে তারা টার্গেট করতে পারে। সেই হিসেবে এখানে সমূহ সম্ভাবনা আছে, সেটা সরকার থেকেও বড় হবে। ইসলামিক একটা মুসলমান প্রধান দেশ হিসেবে সেখানে তাদের সাপোর্টেজ তারা চালাতে পারে এবং মোসাদের সেই ক্যাপাসিটি আছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এই অঞ্চলের এজেন্ট হিসেবে পরিচিত মেহেদী সাফাদির সাথে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আগে মেহেদী সাফাদি আসলাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং বৈঠক শেষে অংশগ্রহণকারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, এ ধরনের অন্তত 6টি ছবি এবং একটি ভিডিও কনফারেন্সের তথ্য গোয়েন্দাদের হাতে রয়েছে। সরকারের বিরুদ্ধে কিছু চক্রান্তের কিছু তথ্য আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এটাতে যাদের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা অনুসন্ধান করছি এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা তদন্ত করে দেখছি। তদন্তে যদি এটার সত্যতা পাওয়া যায়, অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী বর্তমানে গা ঢাকা দিল তার ঘনিষ্ঠজনদের দিয়ে রেকর্ড করা এক ভিডিও বক্তব্যে তিনি মোসাদের এজেন্ট মেহেদী সাফাদির সাথে বৈঠক করার কথা স্বীকার করেছেন। নিজস্ব বৈঠক আমার প্রশিক্ষণ বাবুর সাথে আমার পরিচয় হলো। পরিচয়ের পরে আমরা লোটাস টেম্পলে একটা ছবি তুলি এবং আমরা একইভাবে আগ্রাতে গেছিলাম। আগ্রা থেকে ফেরার পথে ওরা একটা চা চকলেট মেয়রের বলে যে একটা চা চকলেট, তো আমিও কৌতূহল বসত গেলাম। মেহেদী সাফাদি এবং ওর সাথে থাকা ওই মেয়রের বৈঠক ছিল আর কি। পরে জাস্ট এমনি কৌশল বিনিময় করা, এই যে তেলাপের যেটা ওই ব্যানারটা দেখলাম। এই ক্ষেত্রে আমি মনে করি না যে কোনো ষড়যন্ত্রের উৎখাতের সাথে ষড়যন্ত্র। একসময় জামায়াত ঘরানার ব্যবসায়ী হিসেবে চট্টগ্রামে পরিচিত ছিলেন আসলাম চৌধুরী। প্রথম দিকে জিয়া পরিষদ নামে একটি সংগঠন করল, পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পরে আহ্বায়ক হন। সবশেষ ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব করা হয় আসলাম চৌধুরীকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফিলিস্তিনি জনগণের প্রতি বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সঙ্গে ইসরায়েলের মোসাদের কোনো সম্পর্ক নেই। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা বিভিন্ন মামলার প্রতিবাদে 15 মে দেশের সব জেলা ও মহানগরে এবং 16 মে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিএনপির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এবং বিএনপি মনে করে যে প্যালেস্টাইনের যে অধিকার, সার্বভৌমত্ব, এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তারা বরাবরই তার পক্ষে কথা বলে এসেছে এবং ইসরায়েলের প্যালেস্টাইনি জনগণের উপরে আগ্রাসন, আক্রমণ তারা সবসময় বিএনপি প্রতিবাদ করেছে এবং বিএনপি প্যালেস্টাইনের জনগণের পাশে আছে এবং থাকবে ভবিষ্যতে। বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না, অন্য কোনো পথে সরকার পরিবর্তনের কথা বিএনপি ভাবেও না, চিন্তা করে না, কারণ বিএনপি একটা পুরোপুরিভাবে একটি গণতান্ত্রিক রাজনৈতিক। বাংলাদেশে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে পাকিস্তান মন্তব্য করায় সরকার বিরক্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যুদ্ধাপরাধী ইস্যুতে পাকিস্তানের অবস্থান ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে গুলশানের বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ, তাও জানতে চাইবে বাংলাদেশ। পাকিস্তান আর তুরস্কের রিয়াকশনটাকে এক পাল্লায় মাপার কোনো সুযোগ নেই। পাকিস্তানের বিষয়টি ফার মোর গ্রেভ এবং আমাদের জন্য খুবই ডিস্টার্বিং এবং ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা অবশ্যই মাথায় রাখবো এবং আমরা খুব গভীরভাবে এই বিষয়গুলি পর্যবেক্ষণ করছি এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রাষ্ট্র যে বাংলাদেশের বন্ধু হতে পারে না। 94-এর এগ্রিমেন্টের একটা আন্ডারলাইং আন্ডারস্ট্যান্ডিং ছিল যে 195 জন নাগরিক পাকিস্তান তাদের জিম্মায় নিয়ে যাচ্ছে। তো জিম্মায় যখন বলা হয় না, মানে জিম্মায় নিয়ে তো ছেড়ে দেওয়া না, তাদেরকে তারা যে অপকর্ম করেছে, তারা যে কাজ করেছে তার ফলাফলের কিছুটা হলেও ভোগ করবে। এখন সময় এসছে আমাদের অবশ্যই 195 জন পাকিস্তানি নাগরিককে পাকিস্তান কি করেছে এটা তাদের কাছে জবাব দিতে চাও এবং আমরা সেটা চাইবো সামনে দিন।
আইপিএল এর খবর, প্লে অফের দৌড়ে টিকে থাকার লক্ষ্যে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। লিগে এখন পর্যন্ত 10 ম্যাচে পাঞ্জাবের সংগ্রহ মাত্র 6 পয়েন্ট, 11 ম্যাচে মুম্বাইয়ের সংগ্রহ 12 পয়েন্ট। 6 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক আগেই। ব্যাট হাতে মুরলী বিজয় লড়াই চালিয়ে গেলেও নিজেদের ছায়া হয়ে রয়েছেন দলের অন্যান্য সদস্যরা। এক ম্যাচ বিরতির পর একাদশে ফিরছেন ডেভিড মিলার ও গ্লেন ম্যাক্সওয়েল। ছন্দে নেই পাঞ্জাবের বোলার সন্দীপ শর্মা ও মোহিত শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পাওয়া জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সাবেক চ্যাম্পিয়নরা। দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। দুর্দান্ত ফর্মে রয়েছেন আম্বাতি রাইডু, কাইরন পোলার্ড, জস বাটলার। বল হাতে প্রতিপক্ষকে কুপকাত করছেন টিম সাউদি ও মিচেল ম্যাকক্লেনঘান। লিগে দু দলের প্রথম দেখায় 25 রানে জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তুমি আবার এসেছো? স্যার, আপনি একটু কনসিডার করলে আমার 100% মার্কসের রেকর্ডটা হয়ে যায়। 100% চাও? জি স্যার। আমার কাছে বারবার ফিরে এসে কোনো লাভ নেই। ফিরতে হলে রবিতে ফিরে যাও। যা রিচার্জ করবে যতবার করবে 100% বোনাস পাবে। আন্ডারস্ট্যান্ড? দোস, আরো পাবি 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। আর যে কোনো অপারেটরের কথা বলবি 1 পয়সা পার সেকেন্ড আজীবন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রো রেলের ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রকল্পের নকশায় কোনো পরিবর্তন আসছে না জানিয়ে মন্ত্রী বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় রেলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কারও কোনো অসুবিধা হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সামারি পাঠিয়েছি। আমরা আশা করছি যে জুন মাসে একটা সময়ে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। 2019 সালে ফার্স্ট যে ফেজের কাজ আগারগাঁও পর্যন্ত এটা শেষ হবে। কোনো অবস্থাতে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত না হয় সেজন্য মেট্রো রেলে আমাদের এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যাতে করে একটা ট্রাক ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস দিয়ে যেতে যে আওয়াজটা হবে সেই আওয়াজ পুরা মেট্রো রেল পুরা গাড়িতে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার সুরাহা হতে না হতেই এবার তুরস্কের একটি হ্যাকার দল বাংলাদেশের 3টি ও নেপালের 2টি ব্যাংকের তথ্য চুরি করেছে। এই রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ডেটা ব্রিজ টুডে। বাংলাদেশের ব্যাংকগুলো হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। এছাড়া এই হ্যাকার দল নেপালের 2টি ব্যাংকেরও তথ্য চুরি করেছে বলে ওয়েবসাইটে বলা হয়। বুর্জ কাটলার নামে ওই হ্যাকার দল এর আগে কাতার ন্যাশনাল ব্যাংক ও সংযুক্ত আরব আমিরাতের ইনভেস্ট ব্যাংকের তথ্য চুরি করে এবং তা একটি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে বলেও উল্লেখ করে ডেটা ব্রিজ টুডে। এছাড়া শিগগিরই এশিয়ার আরও কিছু ব্যাংকের তথ্য চুরির হুমকিও দেয় বুর্জ কাটলার বা গ্রে উলস নামে ওই হ্যাকার দল। এ বিষয়ে সিটি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সামান্য কিছু তথ্য চুরির বিষয়টি স্বীকার করলেও তাদের দাবি গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়নি। এ বিষয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। টেলিফোনের সময় সংবাদকে কথা বলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। গতকালকে আমরা জেনে আমরা দেখলাম যে আমরা কিছু স্যাম্পল পেয়েছি, ডেটা অল্প সামান্য স্যাম্পল। আমাদের তো 1 মিলিয়ন কাস্টমার, তার মধ্যে যে স্যাম্পলটুকু পেয়েছি কয়েকশো, তার মধ্যে অনলি 2% মতন লোকের নাম মেলে উইথ আওয়ার ব্যাংক কাস্টমার্স। এগুলি সব স্ট্যাটিক ডেটা, মার্কেটিং ডেটা, অর্থাৎ মানুষের নাম, ঠিকানা, বাবার নাম ইত্যাদি। এর মধ্যে কোনো ব্যাংকিং ডেটা আমরা এখনো পাইনি। আরো মিলাচ্ছি, আর ইন দ্য মেইনটেইন আমরা এক্সপার্টদের দেখেছি, এক্সপার্টরা আর রোববার থেকে কাজ শুরু হচ্ছে। আমরা দেখবো যে কি করে যদি 1%-2% ক্লায়েন্টের নাম মেলে সেটুকুই বা কি করে লিক হলো, নাকি পুরো বিষয়টা কাকতালীয়, নাকি পুরো বিষয়টা একটা ভুয়া বিষয়। সন্ধ্যার সময় আরো থাকছে। সিরিয়ার বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত। বৈরুতে মার্কিন সেনা ব্যারাকে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে।
পুলিশের স্থানীয়রা জানান বেলা 11টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা হয়। মোটরসাইকেলে করে চৌরাস্তার দিকে যাচ্ছিল স্কুল ছাত্র আরিফ ও তার ভাই। তারা ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে আসা বিআরটিসির একটি দ্বিতল বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সিরিয়ার দামেস্কে এক বিমান হামলায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। সংগঠনটির একজন মুখপাত্রের বরাতে বিবিসি জানায়, মুস্তফা আমিন বদরুদ্দিন নামের ওই নেতা দামেস্ক বিমানবন্দরের কাছে বিমান হামলায় নিহত হন। এজন্য ইসরায়েলকে দায়ী করে তারা। বদরুদ্দিন হিজবুল্লাহর শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। সেই সঙ্গে তিনি হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর উপদেষ্টা হিসেবেও কাজ করতেন। তার বিরুদ্ধে 1983 সালে লেবাননের বৈরুতে মার্কিন সেনা ব্যারাকে বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় পর্বে কাল মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। খেলাটি হবে ফতুল্লায়। অপর দুই ম্যাচে মিরপুর ও বিকেএসপিতে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও ক্রিকেট কোচিং স্কুল এবং কলাবাগান ক্রিকেট একাডেমি ও গাজী গ্রুপ। সবগুলো খেলা শুরু হবে সকাল 9টায়। 5 ম্যাচে 3 জয় নিয়ে সুপার লিগের আশা টিকিয়ে রেখেছে মাহমুদুল্লাহ শেখ জামাল। তবে মাশরাফির কলাবাগানের সে আশা অনেকটাই ক্ষীণ। 5 ম্যাচে পেয়েছে মাত্র 1টি জয়। বাকি ম্যাচগুলো তাই ডু অর ডাই পরিস্থিতিতে কলাবাগান। শক্তিশালী গাজী গ্রুপ ক্রিকেটার্স মুখোমুখি হবে এখন পর্যন্ত জয়হীন থাকা কলাবাগান ক্রিকেট একাডেমির। নিজেদের শেষ ম্যাচে জয় পায় অনেকটাই উজ্জীবিত সারওয়ার ইমরানের ব্রাদার্স ইউনিয়ন। তাই জয়বঞ্চিত সিসিএস এর বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে তুষার ইমরানের দল। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টেকনাফে ইয়াবা সম্রাট ভুট্টো ও তার বাহিনীর হামলায় সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিক সহ 6 সাংবাদিক আহত। পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যামেরা, ল্যাপটপ। কক্সবাজারের টেকনাফের শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলা। এক আনসার সদস্য নিহত, 11টি অস্ত্র ও 670 রাউন্ড গুলি লুট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে বজ্রপাতের ঘটনা। 2 দিনে নিহত অর্ধশতাধিক। দুর্যোগ হিসেবে বিবেচনার প্রস্তাব এখনো কাগজ ও কলমে। সরকার উৎখাতে মোসাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেতা আসলাম। বৈঠক ব্যক্তিগত, দল জড়িত নয় দাবি বিএনপির। অনুসন্ধান চলছে জানালো পুলিশ। যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তানের অবস্থান ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ব্যাখ্যা চাওয়া হবে 195 যুদ্ধাপরাধীর বিষয়ে। বাংলাদেশের 3টি ব্যাংকের তথ্য চুরি করেছে তুরস্কের হ্যাকাররা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইটের খবর। গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়নি দাবি সিটি ব্যাংক কর্তৃপক্ষের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।